সংক্ষিপ্ত সংবাদে আপনাদের সাথে আছি আমি ইয়াসমিন সুমনা। শুরুতেই বিআরবি কেবলস নিবেদিত ফিফা ওয়ার্ল্ড কাপ 2026। কানসাস সিটির অ্যারোহেড স্টেডিয়ামে আবারও রূপকথার মতো শেষ মুহূর্তের উল্লাসের রাজকীয় প্রত্যাবর্তন হলো বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার। সুইজারল্যান্ডের প্রাচীর ভেঙে ৩-১ গোল ব্যবধানে জিতে ষষ্ঠবারের মতো বিশ্বকাপের সেমিফাইনালে উঠল আলবিসেলেস্তারা। 10 জনের দল নিয়ে অনেকটা সময় চোয়ালবদ্ধ প্রতিজ্ঞায় আর্জেন্টিনাকে আটকে রাখে সুইজারল্যান্ড, কিন্তু অতিরিক্ত সময়ে দ্বিতীয়ার্ধে হুলিয়ান আলভারেজের জাদুকরি এক মুহূর্ত গড়ে দিল ব্যবধান। তার চোখ ধাঁধানো গোলে স্বস্তি ফেরার পর শেষ সময়ে দলকে উল্লাসে ভাসান লাউতারো মার্টিনেজ। শঙ্কার পথ মারিয়ে শেষ চারের ঠিকানায় পৌঁছে গেল ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ম্যাচের 9ম মিনিটে অধিনায়ক লিওনেল মেসির জাদুকরি কর্নার থেকে আলবিসেলেস্তাদের এগিয়ে দেন লিভারপুল মিডফিল্ডার অ্যালেক্সিস ম্যাকঅ্যালিস্টার। বিশ্বকাপের সর্বকালের শীর্ষ অ্যাসিস্টের মালিক হলেন মেসি। এই আসরে নিজের দ্বিতীয় এবং সব মিলিয়ে 10ম অ্যাসিস্ট করেন 39 বছর বয়সী এই তারকা। সেই সাথে বিশ্বকাপের নকআউট পর্বে মেসি মোট 15টি গোলে অবদান রাখেন। বিগত 60 বছরে যে কোনো খেলোয়াড়দের মধ্যে এটি সর্বোচ্চ। And now with that goal, they're going to have that extra bit of belief. ইচ্ছে করে ডাইভ দেওয়ায় 72 মিনিটে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন বাগাইল এমবোলো। ম্যাচে সিমুলেশন করলে হলুদ কার্ড দেওয়ার নিয়ম আছে বটে, তবে এত বড় ম্যাচে মাঝ মাঠে এমন ঘটনায় দ্বিতীয় হলুদ কার্ড বিশ্বজুড়েই প্রশ্নে জবাব দিবে। ধারাভাষ্যকারও বললেন এমন কথা। Well, it's a time for cool, calm heads from the Swiss players. মূলত খেলার মোড় ঘুরে যায় এখানেই। সুইসরা মনোযোগ দিলেন রক্ষণে। নির্ধারিত সময় ও যোগ করা সময় মিলিয়ে পরের 28 মিনিট তারা পার করে দেয় নিরাপদে। ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের খেলার ধার চোখে পড়েনি তেমন। ব্যবধানটা শেষ পর্যন্ত 2 গোলের হলেও লড়াই ছিল হাড্ডাহাড্ডি। ম্যাচের বেশিরভাগ সময় ম্রিয়মান ছিল লিওনেল মেসির দল। একজন কম নিয়েও তাদের ঘাম ছুটিয়ে দেয় সুইসরা। একটুর জন্য ম্যাচটি নিতে পারেনি তারা টাই ব্রেকে। সেমিতে আর্জেন্টিনা প্রতিপক্ষ ইংল্যান্ড। অবিশ্বাস্য হলো সত্যি, মেসি তার ক্যারিয়ারে প্রথমবার খেলবেন ইংলিশদের বিপক্ষে। সেখানে তার দলের জন্য প্রেরণার তথ্য। বিশ্বকাপের সেমিফাইনালে কখনো হারেনি আর্জেন্টিনা। 1992 সালে বিশ্বকাপ ফুটবলের র্যাঙ্কিং আনুষ্ঠানিকভাবে চালুর পর এই প্রথম ফিফা র্যাঙ্কিং এর শীর্ষ 4 দল জায়গা করে নিল বিশ্বকাপের শেষ 4-এ। Of joy and of relief. মোহাম্মদ হাসিব, দীপ্ত স্পোর্টস। বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিল নরওয়ে। আসরের তৃতীয় কোয়ার্টার ফাইনালে জুড বেলিংহামের জোড়া গোলে ইংল্যান্ডের কাছে 2-1 গোল ব্যবধানে হেরেছে তারা। শুরুতেই পিছিয়ে পড়েও নরওয়েকে 2-1 গোলে হারিয়ে শেষ 4-এর টিকিট নিশ্চিত করল ইংলিশরা। আসর জুড়ে একের পর এক চমক জাগানো নরওয়ে প্রথমে চমকে দিল ইংল্যান্ডকে। নতুন ইতিহাস গড়ার লক্ষ্যে ফেভারিট ইংল্যান্ডের চোখে চোখ রেখে লড়াই করে ভাইকিংস। সেই ধাক্কার সামনে দলকে পথ দেখালেন জুড বেলিংহাম। টানা দ্বিতীয় ম্যাচে করলেন জোড়া গোল। তারকা মিডফিল্ডারের কাঁধে চেপে বিশ্বকাপে সেমিফাইনালে উঠল থমাস টুখেলের শিষ্যরা। মায়ামি গার্ডেন্সের হার্ড রক স্টেডিয়ামে আসরের তৃতীয় কোয়ার্টার ফাইনালে সাবেক বিশ্ব চ্যাম্পিয়নদের জয় 2-1 গোলে। প্রথমার্ধে আন্দ্রেয়াস শেলদেরিপকের গোলে এগিয়ে যায় নরওয়ে। ম্যাচ জুড়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা ভিআরের কল্যাণে প্রথমার্ধে যোগ করার সময় হ্যারি কেনে করা গোল অফসাইডের কারণে বাতিল হয়। আগে কখনোই নকআউট পর্বে কোনো জয় না পাওয়া নরওয়ে এবার 28 বছর পর বিশ্বকাপে খেলার সুযোগ পায়। এই দলটি আসরের শুরু থেকে দারুণ সব পারফরমেন্সে চমকে দেয় সবাইকে। গ্রুপ রানার্স আপ হয়ে নকআউট পর্বে উঠে শেষ 32-এ তারা হারায় আইভরি কোস্টকে। ইউরোপের দলটি এরপর বিদায় করে রেকর্ড 5 বারের চ্যাম্পিয়ন ব্রাজিলকে। বল পজিশন রাখার পাশাপাশি আক্রমণও প্রায় সমানে সমান তারা। গোলের জন্য দলের 13টি শটে 4টি লক্ষ্যে ছিল ইংলিশদের, 14 শটে 8টি থাকে লক্ষ্যে। তৃতীয় কোয়ার্টার ফাইনালে দেখা গেল ফিফা নতুন নিয়মে বড় প্রয়োগ। ম্যাচের দ্বিতীয়ার্ধে বিতর্কিত এক সিদ্ধান্তে নরওয়ে গোল বাতিল হলেও ইংল্যান্ড দলকে ফ্রি কিক না দিয়ে কর্নার দেওয়ার নির্দেশ দেন রেফারি ক্লেম তুর্পা।
ফিফার দাবি কর্নারের সময় বক্সের ভেতরে খেলোয়াড়দের মধ্যে ধাক্কা বা শরীরী লড়াইয়ের কারণে কোনো দলকে অতিরিক্ত শাস্তির মুখে না ফেলা। বিশ্বকাপ শুরুর আগে কোচিং স্টাফদের এই বিষয়ে বিশেষভাবে অবহিত করা হলেও কোয়ার্টার ফাইনালের মতো গুরুত্বপূর্ণ ম্যাচে এর প্রয়োগ নতুন করে বিতর্কে জন্ম দিয়েছে। মোহাম্মদ হাসিব, দীপ্ত স্পোর্টস। সাবেক স্পিকার ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকার মারা গেছেন। গত রাত 4:19 রাজধানীর শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে 95 বছর বয়সে তার জীবন অবসান হয়। বার্ধক্যজনিত অসুস্থতার কারণে তিনি ওই হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। বিকেল 5টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় তার জানাজা হবে। জমির উদ্দিন সরকার দেশের নামকরা আইনজীবী ও রাজনীতিবিদ ছিলেন। তিনি 2001 থেকে 2009 সাল পর্যন্ত 8ম জাতীয় সংসদের স্পিকার হিসেবে দায়িত্ব পালন করেন। 2002 সালে রাষ্ট্রপতি অধ্যাপক AQM বদরুদ্দোজা চৌধুরীর পদত্যাগের পর নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত তিনি ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন। জমির উদ্দিন সরকার একাধিকবার সংসদ সদস্য নির্বাচিত হন এবং বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব পালন করেন। রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে আজও বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। এতে অনেক জায়গায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। রাজধানীতে গতরাত থেকে টানা বৃষ্টি হচ্ছে, ফলে গ্রিন রোড, তেজতুরি বাজার, পান্থপথ, মণিপুর, বসুন্ধরা আবাসিক এলাকা, ধানমন্ডি 27, ধানমন্ডি 32, মোহাম্মদপুর, বিজয়নগর, কাজীপাড়া, মিরপুর সহ বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। ফলে ভোগান্তিতে পড়েছে কর্মজীবী মানুষ ও স্কুল শিক্ষার্থীরা। আবহাওয়া অফিস জানিয়েছে, দেশের অধিকাংশ এলাকায় আজও দমকা হাওয়া সহ বৃষ্টি ও বজ্রবৃষ্টি হবে। কক্সবাজার, চট্টগ্রাম, বান্দরবান, রাঙামাটি ও খাগড়াছড়িতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির কারণে ভূমিধসের উচ্চ ঝুঁকির সতর্কতা বহাল রয়েছে। রাজধানীর বৃষ্টি ও জলাবদ্ধতার খবর জানাতে বিজয় সরণি থেকে যোগ দিচ্ছেন সহকর্মী স্বস্তিকা সিংহ। স্বস্তিকা, টানা বৃষ্টিতে বিভিন্ন স্থানে পানি জমছে, সার্বিক পরিস্থিতি আমাদের জানান। সুমনা, এই মুহূর্তে আমরা রয়েছি বিজয় সরণি সড়কে এবং যে সড়কটি কিন্তু সম্পূর্ণ পানির নিচে চলে গিয়েছে। আমি যদি একটু দেখানোর চেষ্টা করি, রাজধানীর একটি ব্যস্ততম সড়ক কিন্তু এই বিজয় সরণি, যে সড়কটি দিয়ে কিন্তু রাজধানীর বিভিন্ন দিকে ব্যক্তিগত গাড়ি বা গুরুত্বপূর্ণ যানবাহনগুলো চলাচল করে। কিন্তু ঠিক গতকাল রাত থেকে এখনো পর্যন্ত যে অবিরাম যে বৃষ্টি চলছে, সেই বৃষ্টিতে কিন্তু ঠিক এই বিজয় সরণির এই সড়কটি কিন্তু সম্পূর্ণ পানির নিচে চলে গিয়েছে এবং যার কারণে কিন্তু যে যানবাহনগুলো আসছে, যানবাহনগুলো কিন্তু অধিকাংশ যানবাহনই আমরা দেখছি যে রাস্তায় থমকে যাচ্ছে এবং বিকল হয়ে যাচ্ছে। অনেক যানবাহনই বিকল হয়ে যাচ্ছে। তার পাশাপাশি কিন্তু ঠিক আজকে সপ্তাহের প্রথম কর্মদিবস, সেই সপ্তাহের প্রথম কর্মদিবসে কিন্তু এই যে টানা অবিরাম গতকাল রাত থেকে যে বৃষ্টি, এই বৃষ্টিতে কিন্তু খুব যারা কর্মজীবীরা বের হয়েছেন তারা কিন্তু অনেকেই ভোগান্তির সম্মুখীন হয়েছেন। এর পাশাপাশি আপনাকে একটু জানিয়ে রাখি, আমরা রাজধানীর বিভিন্ন সড়কে গিয়েছিলাম। ঠিক এই বিজয় সরণির যে চিত্রটি এখানে দেখা যাচ্ছে, ঠিক এই বিজয় সরণির চিত্রর মতনই কিন্তু ধানমন্ডি, মিরপুর, পল্টন থেকে শুরু করে রাজধানীর প্রধান প্রধান সড়কগুলোর কিন্তু একই চিত্র এবং পানির নিচে চলে গিয়েছে, যার কারণে কিন্তু অনেকে বৃষ্টিতে ভিজে যাচ্ছেন, গাড়িগুলো তলিয়ে যাচ্ছে, গাড়ি বিকল হয়ে যাচ্ছে, এরকম নানা ধরনের ভোগান্তির শিকার হচ্ছেন। এর মধ্যে দিয়েও কিন্তু আবহাওয়া অফিস জানিয়েছে যে এই যে অবিরাম বৃষ্টি, সেই বৃষ্টি এবং দমকা হাওয়া আজকে হবে এবং আজকে হওয়ার মধ্যেও তিনি নির্দিষ্ট করে বলেছেন যে আজকে যে বৃষ্টিটা, এটা থেমে থেমে চলমান থাকবে, কিন্তু এই বৃষ্টি আরও 3 দিন অব্যাহত থাকবে। আবহাওয়া অফিস বলেছে এই 3 দিন পরবর্তী সময়ে বৃষ্টির পরিমাণটা কিছুটা কম হতে পারে, এটা আবহাওয়া অফিস আমাদেরকে নিশ্চিত করেছেন। ঠিক এই অবিরাম বৃষ্টি যদি আজকেও থেমে থেমে চলে, রাজধানীতে এখনো পর্যন্ত কিন্তু আবহাওয়া অফিসের তথ্য মতে যে গতকাল রাত থেকে ঠিক এখনো যে বৃষ্টি চলমান রয়েছে, এই চলমান বৃষ্টিতে কিন্তু শুধু ঢাকা শহরেই 76 মিলিমিটারের বেশি বৃষ্টির যে পরিমাণ, সেই বৃষ্টির পরিমাণ কিন্তু রেকর্ড করা হয়েছে।
হয়েছে এবং আবহাওয়া অফিস যেটা বলছে সেটা হচ্ছে এই যে জলাবদ্ধতা, এই জলাবদ্ধতার পরিমাণটা আরও বাড়তে পারে। তার কারণ বৃষ্টি আজকে সারাদিনই হবে এবং থেমে থেমেই বৃষ্টি হবে। সেই তথ্য অনুযায়ী জলাবদ্ধতার পরিমাণটা আসলে বাড়ার সম্ভাবনা রয়েছে, যার কারণে কিন্তু যারা বিশেষজ্ঞ চিকিৎসকরা রয়েছে বা যারা ডাক্তাররা রয়েছে তারা কিন্তু বারবারই বলছেন যে ঠিক ছোট শিশুদের বাসা থেকে বের করার ক্ষেত্রে সচেতনতার কথা বলছেন। তার পাশাপাশি আমরা কিন্তু রাজধানীতে দেখেছি যে অনেকগুলো স্কুল আজকে প্রথম একটা কি দুইটা ক্লাস হওয়ার পরে বন্ধ হয়ে গিয়েছে, কারণ এই যে জলাবদ্ধতা, এই জলাবদ্ধতাতে ঠিক অফিসগামী যারা মানুষ রয়েছে তারা যেমন সমস্যার সম্মুখীন হয়েছে, তেমন কিন্তু যারা আসলে যাদের আজকে স্কুল খোলা ছিল, যারা আসলে স্কুলে গিয়েছে, স্কুলে যাওয়ার জন্য বের হয়েছে, তাদের ক্ষেত্রেও কিন্তু ঠিক এই একই সমস্যার সম্মুখীন হতে হয়েছে। ঠিক সব কিছু মিলিয়ে ঠিক এই আবহাওয়ার পরিস্থিতি এবং রাজধানীর জলাবদ্ধতা নিয়ে আসলে রাজধানীবাসীও শঙ্কা প্রকাশ করছেন এবং আমরা অনেক সাধারণ নাগরিকের সাথে কথা বলেছি। তারা কিন্তু আসলে বলছেন যে রাজধানীতে অল্প বৃষ্টিতেই রাজধানীর প্রধান সড়কগুলোতে জলাবদ্ধতা তৈরি হয় এবং সেই জলাবদ্ধতা তৈরি হওয়ার যে জায়গাটি, সেই জায়গাটি যদি টানা অবিরাম বৃষ্টিতে হয়ে থাকে সেই ক্ষেত্রে সমস্যা আরও বাড়বে। যার কারণে কিন্তু বলছেন যে সিটি কর্পোরেশন থেকে শুরু করে যারা কর্তৃপক্ষ রয়েছে তাদেরকে একটু সতর্ক দৃষ্টি দেওয়ার আহ্বান করছেন নগরবাসী, কারণ ড্রেনেজ ব্যবস্থার রক্ষণাবেক্ষণ না হলে, ড্রেনেজ ব্যবস্থা সঠিক না হলে কিন্তু এই জলাবদ্ধতার পরিমাণ বাড়তে পারে, কারণ বৃষ্টি বাড়তে পারে। সুমনা, এই ছিল রাজধানীর জলাবদ্ধতার সর্বশেষ তথ্য। স্বস্তিকা, ধন্যবাদ আপনাকে। টানা বৃষ্টিতে অনেকটাই বিপর্যস্ত উপকূলীয় জেলা পটুয়াখালী, ফলে জনজীবনে নেমে এসেছে স্থবিরতা। এ বিষয়ে জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী মোহাম্মদ ইমরান, কথা বলবো তার সঙ্গে। ইমরান, টানা বৃষ্টিপাত পটুয়াখালীর জনজীবনে কি প্রভাব ফেলছে আর এই মুহূর্তে বৃষ্টিপাত কেমন হচ্ছে জানাবেন বিস্তারিত। সুমনা, সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে পটুয়াখালীতে কিন্তু গত 9 দিন ধরে টানা বৃষ্টিপাত হচ্ছে এবং গতকাল সকাল 9টা থেকে আজ সকাল 9টা পর্যন্ত কিন্তু জেলায় এবছরের সর্বোচ্চ 151.8 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অফিস। বৃষ্টিপাত কিন্তু আমরা দেখেছি থেমে থেমে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হচ্ছে। এই বৃষ্টিপাতের কারণে কিন্তু অনেক নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে, বিশেষ করে গ্রাম অঞ্চলের মাছের ঘের পুকুর তলিয়ে গেছে, অনেক পরিবারের উঠোন এবং বাড়িঘরেও কিন্তু পানি উঠেছে, অনেক পরিবার কিন্তু ইতিমধ্যে পানিবন্দী হয়ে পড়েছেন। আমি আপনাকে আরেকটি বিষয়ে জানিয়ে রাখি, এই মুহূর্তে বৃষ্টি না থাকলেও কিছুক্ষণ আগেও কিন্তু বৃষ্টি হয়েছিল। এখন কিন্তু বর্তমানে এইচএসসি পরীক্ষা চলে। আমরা দেখেছি শহরের আব্দুল হাই বিদ্যানিকেতন কেন্দ্র এবং শেরেবাংলা মাধ্যমিক বিদ্যালয়ে এইচএসসি পরীক্ষার কেন্দ্র সহ বেশ কয়েকটি কেন্দ্রের প্রাঙ্গণে পানি উঠেছে এবং বারান্দায় পানি উঠেছে এবং অনেক কক্ষেও কিন্তু পানি উঠেছে, যার কারণে সকাল থেকে পরীক্ষা নিতে এখানকার যারা শিক্ষক রয়েছেন তাদেরকে অনেকটা ভোগান্তি পোহাতে হচ্ছে এবং শিক্ষার্থীদেরও পরীক্ষা দিতে অনেকটা সমস্যা পোহাতে হচ্ছে। আমি আপনাকে আরেকটি বিষয়ে জানিয়ে রাখি, টানা বৃষ্টিতে কিন্তু আমরা দেখেছি সকাল থেকে একেবারে জনজীবনে স্থবিরতা নেমে এসেছে। শহরের বিভিন্ন সড়ক এবং নিচু স্থানে পানি জমে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে এবং এই টানা বৃষ্টিতে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন নিম্ন আয়ের খেটে খাওয়া শ্রমজীবী মানুষ সহ বিভিন্ন যানবাহনের চালকরা। তারা কিন্তু এই 9 দিন ধরে ঠিকমতো যাত্রী না পেয়ে অনেকটা বেকায়দায় পড়েছেন, পরিবার পরিজন নিয়ে কিন্তু অনেকটা সমস্যায় পড়েছেন এবং আমাদের উপকূলীয় এলাকায় কিন্তু বেশ কয়েকটি বেড়িবাঁধ রয়েছে, ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধ রয়েছে। এই বেড়িবাঁধগুলোর পাড়ের যে মানুষ রয়েছে তারাও কিন্তু এই টানা বৃষ্টির কারণে বেড়িবাঁধ কিন্তু ক্ষতিগ্রস্ত হতে পারে। এজন্য বেড়িবাঁধের পাড়ের যে মানুষ রয়েছে তারাও কিন্তু অনেকটা দুশ্চিন্তায় কিন্তু পড়েছেন। আমরা এখানকার আবহাওয়া বিষয়ে কথা বলেছি। গত 8 দিন পরে কিন্তু আবহাওয়া অফিসের যে 3 নম্বর সতর্কতা সংকেত, সেই সতর্কতা সংকেত নামিয়ে ফেলা হয়েছে। উপকূলীয় এলাকা দিয়ে কিন্তু ঝড়ো হওয়া বয়ে দেওয়ার সম্ভাবনা নেই, তবে এই পটুয়াখালী সহ উপকূলীয় এলাকা দিয়ে কিন্তু আরও 48 ঘন্টা অতি ভারী থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে, সেটা কিন্তু তারা আমাদেরকে জানিয়েছেন। তো আসলে সুমনা, এই বৃষ্টিপাত যদি অব্যাহত থাকে এবং পানি যদি জলাবদ্ধ থাকে তাহলে কিন্তু এখানকার মানুষের দুর্ভোগের কোনো আসলে শেষ থাকবে না। তো সুমনা, আসলে পটুয়াখালী থেকে আমার কাছে এই ছিল সর্বশেষ। ইমরান, ধন্যবাদ আপনাকে। কক্সবাজারে ভারী বৃষ্টির কারণে জলাবদ্ধতার পাশাপাশি ভূমিধসের ঘটনা ঘটছে, ফলে অনেকে আতঙ্কে সময় পার করছেন। বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী হারুনুর রশিদ।
সপ্তম দিনের সকালে একটু বৃষ্টির মাত্রা কমে আসলে কিন্তু 10টার পর থেকে আবার বৃষ্টি শুরু হয়েছে। আমরা যেটা জানি কক্সবাজার জেলার চকরিয়া, পেকুয়া, মাতামুহুরী উপজেলার প্রায় 35টি ইউনিয়ন এখনো পানির নিচে তলিয়ে আছে। হয়তো সকাল থেকে একটু পানি কমতে শুরু করেছে, তারপরেও সেখানে পানি এখনো জমাট বেঁধে আছে এবং সেখানে জলাবদ্ধতা তৈরি হয়ে আছে এবং কিছু কিছু ক্ষত চিহ্ন দেখা যাচ্ছে পানি কমে যাওয়ার সাথে সাথে। রাস্তা সেগুলো অনেক ভেঙে গেছে, সেগুলো দৃশ্যমান হচ্ছে অনেক ক্ষতিচিহ্ন, মানুষের ঘর বাড়ি থেকে পানি নামতে শুরু করেছে। এই অবস্থা কক্সবাজারের আসলে পেকুয়া, চকরিয়া, মাতামুহুরীতে কিছু ত্রাণ পাঠানো হয়েছে সরকারের পক্ষ থেকে, জেলা প্রশাসন, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ত্রাণ বিতরণ করা হলো, কিন্তু সেই ত্রাণ পর্যাপ্ত নয় বলে স্থানীয় প্রশাসন সূত্রে জানা গেছে। তারা বলছে বন্যা পরিস্থিতিতে কিন্তু তাদের যে চিকিৎসা, তাদের যে বাসস্থান, তাদের যে খাদ্য, আসলে তারা কিছুই পাচ্ছে না। এই অবস্থায় খুব দুর্বিষহ হয়ে উঠছে তাদের জীবনযাপন। চকরিয়ায় ও খৈয়ারবিল এলাকায় কিশোর নিখোঁজ রয়েছে। জলদাস পাড়ার সজীব দাস নামে এক কিশোর নিখোঁজ রয়েছে এবং পেকুয়ায় বলিরপাড়া এলাকায় এক শিশু গতকাল পানিতে পড়ে তার মৃত্যু হয়েছে। এ পর্যন্ত মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে 28 জনে। নিখোঁজ যে কিশোর তাকে পাওয়া গেলে হয়তো মৃত্যুর সংখ্যা দাঁড়াবে 29-এ। চকরিয়া, পেকুয়ার মানুষ হাহাকার করছে, তাদের যে খাদ্য নেই, পানি নেই, বিশুদ্ধ পানি নেই, তাদের যে চিকিৎসা নেই। এই পর্যায়ে তারা দাবি জানিয়েছে তাদেরকে যেন খাদ্য, চিকিৎসা, তাদেরকে যেন এই সহায়তা দেওয়া হয়। তারা দ্রুত তাদের এই সহায়তা দাবি করছে। এই ছিল আমার কক্সবাজারের সার্বিক বন্যা পরিস্থিতির তথ্য। পাহাড়ি ঢল ও টানা বৃষ্টিতে নওগাঁর রানীনগরে ছোট যমুনার পানি বাড়লে তীব্র ভাঙন দেখা দেয়। ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে বেড়িবাঁধের সড়কটি। নান্দাইবাড়ি, মালঞ্চি, কৃষ্ণপুর, আটগ্রাম সহ অর্ধশতাধিক গ্রামের বাসিন্দাদেরকে চলাচল করতে হয় নদীর পূর্ব তীরের একমাত্র সরু রাস্তা দিয়ে। বিগত কয়েক বছর আগেও ছোট যমুনা নদীতে যখন পানি বেশি হয়েছিল, তখন এই নান্দাইবাড়ি, কৃষ্ণপুর, মালঞ্চি, বেড়িবাঁধের একাধিক অংশে ভেঙে বন্যার সৃষ্টি হয়েছিল। আমাদের মাদ্রাসা নদীর পাশে, নদীটা ভেঙে যায় যখন মাদ্রাসাটাও দেওয়াল ভেঙে যায়। এই রাস্তা দিয়ে মানুষ চলাচল করতে অনেক সমস্যা হয়, রাস্তাটাও ভেঙে যায়। বাঁধ ভেঙে যায় তাহলে আমাদের বাড়ি ঘর না খুব চিন্তিত। প্রত্যেকটা রাতে জায়গায় থাকতে হয়, পানি যখন ফুল থাকে নদীতে, কখন ভেঙে যাবে তার কোনো গ্যারান্টি নাই। এখানে যদি ভেঙে যায় তাহলে দুটাই জেলা, নওগাঁ এবং নাটোর, অর্থাৎ রায়নগর থানা, সিংড়া থানা, নাটোর আত্রাই থানা, 3টা থানা কিন্তু প্লাবিত হয়ে যাবে। ফসলাদি কোনো কিছু হবে না। বস্তা মারে, বাঁশ দিয়ে বেড়া দেয়, মাঝে মাঝে ওই আবার ভেঙ্গা যায়। এই হালি চলিচ্ছে। বন্যায় পানি আসার আগেই যেন স্থায়ীভাবে এটা সমাধান করা হয়। নওগাঁ পানি উন্নয়ন বোর্ড ও রানীনগর উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ এই বেড়িবাঁধের ঝুঁকিপূর্ণ অংশটি পরিদর্শন করেছেন এবং অত্যন্ত ঝুঁকিপূর্ণ অংশে কিছুটা কাজ শুরু করেছেন। পানি উন্নয়ন বোর্ড সহ উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা দপ্তর, উপজেলা প্রশাসন সহ প্রয়োজনীয় কাজগুলো, জিও ব্যাগ থেকে শুরু করে প্রোটেকশন ওয়ার্ক যেগুলো করা দরকার সেগুলো আমরা করার চেষ্টা করব এবং এই জন্য আমি দাপ্তরিকভাবে যা যোগাযোগ করার সেটি করার চেষ্টা করছি। স্থানীয় বাসিন্দাদের দাবি যেন অতি দ্রুত এই ঝুঁকিপূর্ণ 6 কিলোমিটারের বেড়িবাঁধ স্থায়ীভাবে মেরামত করে দেওয়া হয়। আব্দুর রৌফ, দীপ্ত টিভি, নওগাঁ। দেশে পুলিশ হেফাজতে মৃত্যুর ঘটনা নিয়ে নানা প্রশ্ন উঠছে। অভিযোগ আছে রাজনৈতিক পট পরিবর্তনের পরও এমন ঘটনাকে হার্ট অ্যাটাক বা আত্মহত্যা বলে চালিয়ে দেওয়া হচ্ছে। আইন শৃঙ্খলা বাহিনীর অনেকটা সেই গদবাঁধা বিবৃতির মতো। তবে মৃত্যু যেভাবেই হোক না কেন বাধ্যতামূলক ময়নাতদন্ত হওয়া উচিত বলে মনে করেন মানবাধিকার কর্মীরা। তাদের দাবি, নির্যাতনে মৃত্যু হলে জড়িতদের শাস্তি নিশ্চিত করতে হবে। ফরিদপুরে আইন কলেজের শিক্ষার্থী ও ছাত্রলীগ কর্মী মির্জা ইশতিয়াক আহমেদ প্রান্তর ডিবি পুলিশ হেফাজতে মৃত্যুর ঘটনাটি সম্প্রতি দেশ জুড়ে আলোচনার জন্ম দেয়। পরিবারের সদস্যদের অভিযোগ, তাদের সামনেই মারধর করা হয় ইশতিয়াককে। পুলিশের হেফাজতে থাকা অবস্থায় 22 জুন সে মারা যায়। ডিবি পুলিশের এজাহারে উল্লেখ রয়েছে রাত 2টায় আটক এবং প্যান্টের পকেট থেকে মাদক উদ্ধার করা হয়। কিন্তু ভিডিওতে দেখা যায় বিকেলে আটক এবং লুঙ্গি পরিহিত প্রান্ত। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে আরও দেখা যায় প্রান্ত মধুখালী উপজেলার ঢাকা খুলনা মহাসড়কের পাশে নিজ বাড়ির সামনে দাঁড়িয়ে আছেন। এ সময় ডিবি পুলিশের সদস্যরা প্রান্তকে ধরে মারধর করেন। আর আমার ঘরের ভিতর থেকে ওরা মারছে কান পেছে থাপড় দেয়, এত জোরে দেয় মানে ওর কানে তালা মালা ফেটে গেছে। ওনাকে হাত জোর করে বুঝে ওরা
আপনাদের কাছে আমি মাপ চাই, আপনারা ওরে ছেড়ে দেন। ও ভালো ছেলে, ও খারাপ ছেলে না, ওর জীবনটা নষ্ট করবেন না। দেশবাসীর কাছে আমার এটাই প্রশ্ন যে লুঙ্গির পকেট আছে কিনা। প্রান্তর মৃত্যুর ঘটনায় ডিবি ফরিদপুর সদর জোনের ওসি আলমগীর হোসেনকে প্রশাসনিক কারণ দেখিয়ে প্রত্যাহার করা হয়। এ ঘটনায় 3 সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তাকে ডিবি পুলিশ রাতে মাদক সহ ধরে আর কি, এবং সেই বিষয়ে থানায় ফরিদপুর জেলা ডিবি পুলিশ থানায় একটি এজাহার দাখিল করে। আসলে এই বিষয়টা শুধুমাত্র থানায় মামলা রুজু হয়, কিন্তু ডিবির মামলা তারাই তদন্ত করে এবং তাদের হেফাজতে আসামি থাকে, তাদের হেফাজতে আলামত থাকে। এর কয়েকদিন পর গত 24 জুন চট্টগ্রামে কারা হেফাজতে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ নেতা নুরুল আলমেরও মৃত্যু হয়। তিনিও একদিন আগে সুস্থ অবস্থায় গ্রেপ্তার হয়েছিলেন। হেফাজতে মৃত্যুর এই ধারাবাহিকতা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। আইন ও সালিশ কেন্দ্রের হিসাব অনুযায়ী এবছরে মে মাস পর্যন্ত সারা দেশে কারা হেফাজতে মারা গেছেন 52 জন। প্রতি মাসে অন্তত 10 জনের বেশি বন্দী মারা গেছেন। বন্দির মৃত্যুর কারণ খতিয়ে দেখা এবং নির্যাতনে মৃত্যু হলে সংশ্লিষ্টদের শাস্তি নিশ্চিত করা জরুরি বলে মনে করেন এই মানবাধিকার কর্মী। কারণ পুলিশ একটা সেফ কাস্টডির জায়গা, যেখানে মানুষ নিরাপদ থাকবে। হ্যাঁ, জিজ্ঞাসাবাদের জন্য যদি কাউকে নিয়ে আসা হয়, অ্যারেস্ট যদি করা হয়, তাহলে প্রসিডিউর অনুযায়ী তার সাথে বিহেভ করতে হবে এবং তার জন্য কোনো ক্ষতি না হয় শারীরিক মানসিক, সেটা দেখার দায়িত্ব পুলিশের। এখানে যদি পুলিশের কাস্টডির কারণে মৃত্যু হয়, তাহলে মৃত্যুটার দায়ভারটা রাষ্ট্র এইভাবে আসে যে রাষ্ট্রের অর্গানের কাছে যদি কেউ মৃত্যু হয়, রাষ্ট্র তাকে সে দায়টা নিতে হবে এবং যে অভিযুক্ত ব্যক্তি তাকে শাস্তির বিধানের যেখানে তাকে আইনে সোপর্দ করতে হবে। সে সুস্থ অবস্থায় আসছে এবং সে মারা গেছে, তার পোস্টমর্টম রিপোর্ট হবে এবং ফরেন্সিক রিপোর্টে যদি আসে যে তার মৃত্যুটা এরকমভাবে হয়েছে, নর্মাল মানে আপনার হার্ট ফেল না, মানে এর ভিতর নির্যাতন বা অন্য কিছু আছে, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু তার পেনাল কোড অনুযায়ী তার শাস্তির বিধান আছে। দেশে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে নির্যাতন ও হেফাজতে মৃত্যু নিবারণ আইন থাকলেও এর আওতায় শাস্তি পাওয়ার ঘটনা খুবই বিরল। দিলশা দেনি, দীপ্ত সংবাদ, ঢাকা। সাংবাদিকতার মান উন্নয়নের লক্ষ্যে একটি ইনস্টিটিউট গড়ার মাধ্যমে সাংবাদিকদের প্রশিক্ষণের পরামর্শ দিয়েছেন বিভিন্ন গণমাধ্যমের বার্তা প্রধানরা। গতকাল রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে মতবিনিময় সভায় তারা এই পরামর্শ দেন। সভায় সাংবাদিকতার বর্তমান চ্যালেঞ্জ নিয়ে আলোচনা হয়। এ সময় বার্তা প্রধানরা সাংবাদিকদের মান উন্নয়নের পাশাপাশি তথ্য প্রাপ্তির সুযোগ সম্প্রসারণ এবং এআই নির্ভর প্রশিক্ষণের ওপর গুরুত্ব আরোপ করেন। তারা পেশাগত স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে নিজেদের মত তুলে ধরেন। সাংবাদিকদের নিবন্ধন বাধ্যতামূলক করার কথাও বলেন কেউ কেউ। আন্তর্জাতিক প্রসঙ্গ। ইরানের বিভিন্ন স্থানে নতুন করে হামলা চালাচ্ছে যুক্তরাষ্ট্র। গতরাতে এই হামলা শুরু হয়। জবাবে উপসাগরীয় দেশগুলোতে হামলার পাশাপাশি আবারও হরমুজ প্রণালী বন্ধ ঘোষণা করেছে তেহরান। পেন্টাগন জানায় হরমুজ প্রণালীতে সাইপ্রাসের একটি জাহাজে আইআরজিসির হামলার কারণে ইরানে নতুন করে হামলা শুরু করেছে তারা। ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম জানায় দেশটির দক্ষিণাঞ্চলের আসালুয়েহ ও বুশেহর প্রদেশের বন্দরী দায়রে অনেকগুলো বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এছাড়া বন্দরনগরী আব্বাস, সিরিক, চাবাহারেও বিস্ফোরণের শব্দ শোনা গেছে। দক্ষিণের হরমুজগান প্রদেশে 10টির বেশি বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এদিকে ওয়াশিংটনেও যুক্তরাষ্ট্রের বিমান ঘাঁটি সহ বিভিন্ন স্থাপনায় পাল্টা হামলার দাবি করেছে ইরান। একই সঙ্গে হরমুজ প্রণালী আবারও বন্ধ ঘোষণা করেছে তেহরান। চীনে এক সপ্তাহের ব্যবধানে আবার আঘাত হেনেছে শক্তিশালী টাইফুন বাভি। স্থানীয় সময় শনিবার সন্ধ্যায় প্রথমে দেশটির পূর্ব উপকূলের তাইঝো শহরে ঘন্টায় 290 কিলোমিটার গতিতে এটি আঘাত হানে। এরপর মধ্যরাতের দিকে ওয়েনঝৌ শহরের স্থলভাগে আছড়ে পড়ে টাইফুনটি। এটি আঘাত হানার আগেই ঝুঁকিপূর্ণ এলাকা থেকে প্রায় 20 লাখ মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। ঝড়ের প্রভাবে স্কুল, কলেজ, কর্মস্থল ও পরিবহন সেবা বন্ধ রাখা হয়েছে। বাতিল করা হয়েছে শত শত ফ্লাইট। এই ছিল এখনকার মতো। পরবর্তী সংবাদ দুপুর 2টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া আরও তথ্য পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মের সাথে। ধন্যবাদ সবাইকে।